কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটার যে ম্যাথমেটিক্যাল পার্ট, যে ম্যাথমেটিক্যাল টপিকগুলো ওগুলো নিয়ে মানে যতটুকু সম্ভব আলোচনা করব সহজভাবে, মানে একটু ডিপে না গিয়ে একটু সহজভাবে আলোচনা করব। সো এখানের মধ্যে আমি এই ভিডিওতে দুইটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ডায়োড এবং ট্রানজিস্টরের ধারণা, আর একটা হচ্ছে যাবতীয় সূত্রাবলী। ঠিক আছে, ট্রানজিস্টরের ধারণা এবং যাবতীয় সূত্রগুলো। তো চলো শুরু করি। ফার্স্ট অফ অল আমরা এই বেসিকগুলো জানলে এই সূত্রগুলো বুঝতে একটু সহজ হবে। তো চলো, ফার্স্ট অফ অল দেখো ডায়োড কি জিনিস। ডায়োড হচ্ছে তোমার অর্ধপরিবাহী। তো চিনো অর্ধপরিবাহী কি? ধরো পরিবাহী বলতে কি, যেটা পরিবহন করে, যেটা ইলেকট্রন পরিবহন করে, কারেন্ট পরিবহন করে, যেমন তোমার কপার তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। আর অপরিবাহী কি জিনিস? অপরিবাহী হচ্ছে যেগুলোর মধ্যে কারেন্ট প্রবাহিত হয় না, লাইক তোমার কাঠ, শুকনো কাঠ, এসব জিনিস হচ্ছে কি তোমার তড়িৎ প্রবাহিত হয় না। কিন্তু অপরিবাহী বলতে একটা, অর্ধপরিবাহী বলতে একটা জিনিস। অর্ধপরিবাহী কি? সিলিকন, জার্মেনিয়াম, এগুলা এগুলা কিছু সময় পরিবাহীর মতো আচরণ করে, কিছু সময় অপরিবাহীর মতো আচরণ করে। সো এই ধর্মটাকে কাজে লাগিয়ে ডায়োড, এই অর্ধপরিবাহী ধর্মটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ডিভাইস তৈরি করা হয়, যার মধ্যে একটি হচ্ছে কি ডায়োড। ডায়োডের মধ্যে দুইটা প্রান্ত থাকে, এটা একটা হচ্ছে পি প্রান্ত, একটা হচ্ছে এন প্রান্ত। পি মানে হচ্ছে পজিটিভ, এন মানে হচ্ছে কি নেগেটিভ। ওকে, সো এটা বিস্তারিত আরো তোমার ইন্টারনাল অনেক গঠন আছে। সাপোজ তুমি জাস্ট এটা মনে রাখো ম্যাথ করার জন্য, যেখানে পি এন দুইটা প্রান্ত থাকে, এটা হচ্ছে কি একটা ডায়োড। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ওকে, এরপর হচ্ছে ডায়োড। ডায়োডের পরে আসছে হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর কি? ধরো এখানে একটা ডায়োড, দুইটা ডায়োড মিলে একটা ট্রানজিস্টর তৈরি হয়। দুইটা ডায়োড মিলে একটা ট্রানজিস্টর বলতে ধরো এখানে একটা ডায়োডের মধ্যে দুইটা প্রান্ত থাকে, পি এবং এন। এখন আরেকটা ডায়োড নিলাম, ওটা যদি ধরো নিলাম এন, এই প্রান্ত দিলাম এন, এই প্রান্ত হচ্ছে পি। এই দুইটা যদি আমি একসাথ করি তাহলে এই দুইটা দুইটা এন মিলে একটা এন হয়ে যাবে। সো এটা হচ্ছে কি একটা পি এন পি, একটা ট্রানজিস্টর। অর্থাৎ ট্রানজিস্টরের মধ্যে প্রান্ত থাকে তিনটা, একটা হচ্ছে পি, একটা হচ্ছে এন, আর একটা হচ্ছে কি পি। কিন্তু ডায়োডের ক্ষেত্রে প্রান্ত থাকে কটা? দুইটা। সো দুইটা ডায়োড মিলে একটা ট্রানজিস্টর তৈরি করা হয়। সো এখন তো আমি এন দুইটাকে একসাথে করছি, এটা এরকম হতে পারে। আবার যদি আমি ভিন্নভাবে করি, ধরো একটা এনপি নিলাম, একটা ডায়োড, আর একটা নিলাম পিএন। আচ্ছা, এই দুইটাকে আমি এবার একসাথে করলে পি দুইটা একসাথে হয়ে যাবে, তখন আমাদের কি হবে? এন পি এন। এটা একটা ট্রানজিস্টর, ট্রানজিস্টরের তিনটা মাথা। সো আমাদের ট্রানজিস্টর কয় ধরনের হতে পারে? দুই ধরনের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে পি এন পি ট্রানজিস্টর, একটা হচ্ছে কি এন পি এন ট্রানজিস্টর। ওকে, এরপরে দেখো আচ্ছা এখানের মধ্যে চিত্রগুলো, এটা হচ্ছে কি পি এন পি এন পি এন, তিনটা প্রান্ত, তিনটা প্রান্ত। সো আশা করছি ডায়োড এবং ট্রানজিস্টর বুঝে গেছে। আবারও বলি, ডায়োড হচ্ছে দুইটা মাথা থাকে, পি এবং এন। আর ট্রানজিস্টর হচ্ছে কি দুইটা ডায়োড মিলে গঠিত হয়, যার মধ্যে কি তিনটা প্রান্ত থাকে। ওকে, এখন চিত্র দেখে মাঝে মাঝে এমসিকিউতে আসবে বা তোমার সিকিউর মধ্যে থাকবে যে বুঝবা কিভাবে এটা হচ্ছে যে তোমার কোন ধরনের ট্রানজিস্টর। ট্রানজিস্টরের তোমার সংকেত এটা এরকম, এরকম এরকম দাগ দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে, এটা দেখলে বুঝবে কি এটা একটা ট্রানজিস্টর। আচ্ছা, এখানের মধ্যে এখন বুঝবে কিভাবে কোনটা এনপিএন কোনটা পিএনপি। ধরো সাপোজ পরীক্ষার হলে এভাবে একটা দিয়ে দিল, এভাবে একটা এঁকে দিল, তারপর এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিল, বলবো যে এটা কি ট্রানজিস্টর, তখন এটা বুঝতে হবে। সো এটার জন্য একটা জিনিস মনে রাখবা যে তীর চিহ্ন সবসময় এনের দিকে যায়। কোন দিকে যায়? এনের দিকে যায়। যেমন তোমার এখানের মধ্যে দেখো, এখানে তীর চিহ্নটা কোন দিকে যাইতেছে? এনের দিকে। সো আমাদের এন হচ্ছে কি বাইরের দিকে অবশ্যই। সো এখানে হবে এন, এখানে হবে পি, এখানে হবে এন। সো এখানে দেখো আমি যে সাংকেতিক চিহ্নটা আঁকছি, এখানে আমাদের তীর চিহ্ন কোন দিকে যাচ্ছে? বাইরের দিকে। আমরা জানি কি তীর চিহ্ন কোন দিকে যায়? এনের দিকে। অবশ্যই কি বাইরে এন আছে, তো বাইরে এখানে এন মানে কি এখানেও এন থাকবে, আর মাঝখানে পি থাকবে। সো এটা কি এন পি এন ট্রানজিস্টর। আবার দেখো এখানের মধ্যে যদি আমি এভাবে আঁকি, এভাবে আঁকলাম, আচ্ছা তীর চিহ্ন দিলাম এইদিকে। সো আমি একটু আগে বলছি কি তীর চিহ্ন থাকে এন এর দিকে। সো এন তাহলে কোথাও হবে মাঝখানে, আর বাইরের দুটো কি হবে? পি। সো এটা একটা কি পি এন পি ট্রানজিস্টর। সো মাত্র যে কথাটা বললাম এটা হচ্ছে তোমার সংকেত দেখে কীভাবে বুঝবে এটা পি এন পি নাকি এন পি এন। এটা বোঝার জন্য জাস্ট মনে রাখবা কি তীর চিহ্ন কোথা থাকে? এন এর দিকে থাকে। আচ্ছা, ট্রানজিস্টর মোটামুটি একটু ধারণা পেলাম। এবার হচ্ছে আমাদের ট্রানজিস্টর অনেকভাবে থাকতে পারে। ট্রানজিস্টরের মধ্যে তিনটা মাথা থাকে না? তো তিনটা মাথার মধ্যে
একটু আগে দেখছিলাম না, তিনটে প্রান্ত থাকে। তিনটে প্রান্ত থেকে একটা হচ্ছে কি এমিটার, একটা হচ্ছে কালেক্টর, আর একটা হচ্ছে বেইস, মানে তিনটে প্রান্ত থাকে। একটা কালেক্ট করে, একটা নিঃসরণ করে, একটা হচ্ছে সংগ্রহ করে, একটা নিঃসরণ করে, আর একটা কী করে ভিত্তি হিসেবে কাজ করে। তো তিনটে প্রান্ত থাকে, কালেক্টর, এমিটার এবং বেইস। সো দেখো এখন তিনটা প্রান্ত, তো আমি এই তিনটা প্রান্তরে বিভিন্নভাবে সাজানো যায়। যেমন বিভিন্নভাবে বলতে কমন এমিটার হতে পারে, মানে আমি যদি দুইটা ধরো এখানে বক্স, মানে সাপোজ বোঝানোর সুবিধা, ধরো দুইটা বক্স বা ধরো দুইটা সার্কিট নিলাম। তো এখানের মধ্যে দেখো এ একটা বক্স, এ একটা বক্স, এই দুইটার মধ্যে কমন হচ্ছে কি ই। ই মানে কি বলছিলাম, এমিটার। এখানে একটু মনে রাখো, ই মানে হচ্ছে এমিটার, বি মানে হচ্ছে বেইস, আর সি মানে হচ্ছে কি কালেক্টর। এখন দেখো এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে, দুইটার মধ্যে কমন কে ই। তাহলে এই জন্য এটা বলছে কি কমন এমিটার। অর্থাৎ কি আমার এই বক্সের মধ্যে এমিটার একটা, মানে যেটা এই বক্সের মধ্যে এমিটার যেটা, আর এখানের মধ্যে আছে কি আই সি। সি মানে কি বলছিলাম, কালেক্টর, আর বি মানে কি বেইস। ওকে, তাহলে এটা এখন এত কিছু না বুঝে তুমি জাস্ট মনে রাখবা কি, যদি দুইটা বক্স এভাবে দেওয়া থাকে, মাঝখানে ই দেওয়া থাকে আই ই, তখন বুঝবে কি এটা কি ট্রানজিস্টর। এটা একটা ট্রানজিস্টরের সমন্বয়। এটা কি ট্রানজিস্টরের সমন্বয়, কমন এমিটার। মানে দুইটা বক্সের মধ্যে কি থাকবে, একটা এমিটার কমন থাকবে। এবার দেখো বিপক্ষ এখানের মধ্যে কমন বেস, তাহলে কমন বেস মানে কি দুইটা বক্সের মধ্যে কি বেসটা কমন থাকবে। তাহলে দেখো এখানের মধ্যে এখানে বেস, এখানে বেস, এখানে এমিটার, এখানে কালেক্টর। এই বক্সের মধ্যে বেস যেটা, এই বক্সের মধ্যে বেস ওই একই। আশা করি বুঝতে পারছো, এই জন্য এটা হচ্ছে কি কমন বেস। তাহলে আমরা এই পেজের মধ্যে যা শিখলাম, এটা হচ্ছে ডায়োড কি জিনিস, ট্রানজিস্টর কি জিনিস। আর এখানের মধ্যে তোমার জাস্ট এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে কি কমন এমিটার কোনটা, কমন বেস কোনটা। এখন কমন এমিটারও শিখলাম, কমন বেজও শিখলাম, তাহলে কমন কালেক্টর অবশ্যই আছে। হ্যাঁ আছে। ওটা পরীক্ষা একটু কম আসে, এই জন্য এটা চিত্রটা আঁকি না, এই দুইটাই বেশি আসে সবচেয়ে। আচ্ছা, এখন এটার কাজ কি আসলে, এটা মানে ট্রানজিস্টর আসলে কি কাজ করে, এটা আমাদের একটু জানা লাগবে। একটু আইডিয়া নিয়ে নাও যে ট্রানজিস্টরগুলো ধরো আমি এখানের মধ্যে, ধরো এখানে যে ইনপুট থাকে, ইনপুটের মধ্যে আমি কি করি, ইনপুটের মধ্যে ধরো 20 ভোল্ট দিই। তো তো এটা এদিক দিয়ে যায়, পাস হয়, পাস হয়ে এটা এখানে চলে আসে। এখন এখানে চলে আসলে এটা কি হবে, 20 ভোল্টের জায়গায় হয়ে যাবে কত, 40 ভোল্ট। তো দেখো এটা পাস হওয়ার কারণে এখানের মধ্যে ভোল্টেজটা বেড়ে গেছে। আর ভোল্টেজ বাড়াটাকে বলা হয় কি ভোল্টেজ বিবর্ধন। অর্থাৎ এই ট্রানজিস্টর কি করে ভোল্টেজের পরিমাণ বৃদ্ধি করে দেয়। মানে আমি ইনপুট ভোল্টেজ দিব ধরো 1, হয়ে যাবে 10, দিব 10 হয়ে যাবে 100। ঠিক আছে। সো এটা হচ্ছে কি ট্রানজিস্টরের মেইন কাজ হচ্ছে কি ভোল্টেজকে বৃদ্ধি করা। আচ্ছা, এখন ইনপুটের মধ্যে একটা দিব, আউটপুটের মধ্যে একটা দিব। এখন এই ইনপুট এবং আউটপুটটা একটু মাথায় রাখতে হবে। দেখো এখানে অনেকগুলো টার্ম আমি লিখে রাখছি। তো এখানে একটু পরে আমি সূত্র যখন লেখাবো তখন ওখানের মধ্যে বিস্তারিত থাকবে। এখন আপাতত দেখো যে এগুলো দ্বারা কি বোঝায়। সাপোজ দেখো এখানে আই মানে হচ্ছে কি, আমরা ছোটোকাল ধরে জানি আই মানে কি কারেন্ট, বিদ্যুৎ। তো কারেন্ট, ই মানে হচ্ছে কি অ্যামিটারের কারেন্ট, মানে অ্যামিটারের প্রবাহ। বি মানে হচ্ছে কি বেইজের প্রবাহ। সি মানে হচ্ছে কি কালেক্টরের প্রবাহ। আচ্ছা, তারপর একটু আগে যেটা বলছি, এখানে কি থাকে ইনপুট একটা আমি ভোল্টেজ দিই, এখানে কি হবে আউটপুট ভোল্টেজ। সো ইনপুট ভোল্টেজকে আমরা এখানে ভিআই দিয়ে প্রকাশ করি, আউটপুট ভোল্টেজকে ভিও দিয়ে প্রকাশ করি। ইনপুট কারেন্টকে আই দিয়ে প্রকাশ করি, আউটপুট কারেন্টকে আইও দিয়ে প্রকাশ করি। আর এখানে ইনপুট রোধ, অবশ্যই এখানে একটা রোধ থাকবে, রোধটা আমরা আর আই দিয়ে প্রকাশ করি, আউটপুট রোধকে আর ও বা আর এল দিয়ে প্রকাশ করি। আর ও এবং আর এল একই জিনিস। আচ্ছা, এল দ্বারা বোঝায় কি লোড রোধ বোঝায়, এটা একটু পরে আমরা দেখব। আচ্ছা, এখন দেখো এখানের মধ্যে আরেকটা জিনিস আছে, যেমন এই লাইনের মধ্যে কারেন্ট আছে কি আইসি, আবার এই লাইনের মধ্যে কারেন্ট আছে কি আইও। সো আমরা যখন কমন এমিটার হয় তখন আমরা আইসি সমান আইও লিখতে পারি। এটা মাথায় রাখবা, মাঝে মাঝে ধরো কোশ্চেনের মধ্যে আইসি দেওয়া থাকে, কিন্তু আমরা ধরো তোমার সূত্র শিখছি হচ্ছে আইও এর, তো তখন কনফিউজড হয়ে যায়। সো এটা একটু মাথায় রাখবা, যখন কমন এমিটার হয় তখন যেটা আইসি ওটা হচ্ছে কি আইও। ওকে, এবার হচ্ছে আইবিও একই রকম। আইবি এর লাইনের মধ্যে কারেন্ট হচ্ছে কি তাহলে যে কথা আইবিও কি একই কথা। সো আইবি সমান সমান কি লিখতে পারি, লিখতে পারি। সো এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, আর আর কি লাগবে, আর যেগুলো ব্যাটারি এগুলো ওরকম মানে অঙ্কের ক্ষেত্রে আসলে ওরকম কাজ না, কিন্তু থিওরির ক্ষেত্রে একটু কাজ আছে। একই রকমভাবে কমন বেজের ক্ষেত্রে এখানের মধ্যে ভোল্টেজ দিব, এখানের মধ্যে কম ভোল্টেজ দিব, এখানে বেশি ভোল্টেজ করে ফেলবে। ওই সব একই আইবি আইসি এগুলো সব কাজ একই।
সো আশা করছি আমি যে বিষয়টা বুঝতে পারছি। তো যখন তোমার কোশ্চেন দেখবে তখনই তোমরা বুঝে যাবে। এটা কেন এত ডিপলি পড়াইছি, কারণ হচ্ছে তোমার এখানের মধ্যে কোশ্চেনের মধ্যে এভাবে দেওয়া থাকবে, ধরো এখানে একটা কারেন্ট আইসি দেওয়া থাকবে, এখানে আইবি দেওয়া থাকবে, আই দেওয়া থাকবে। তো এগুলা মানগুলা তোমার একটু আইডেন্টিফাই করতে হবে, যখন কোশ্চেন দেখবে তখনই বুঝবা। সো আমাদের এই পেজের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই চিত্রটা, এটা ভালো করে মনে রাখবো। অথবা এই চিত্র এটা একটু কমা, সেটা সবচেয়ে বেশি আসে কোশ্চেনের মধ্যে। এই চিত্রটা দিয়ে দিবে, এখান থেকে অনেক কিছু আইডেন্টিফাই করতে হবে। আর একটু নোট করে রাখবা যে আইসি আর আইও সেম জিনিস, এই ক্ষেত্রে আইবি এবং আইআই সেম জিনিস, আর ও এবং আর এল সেম জিনিস, এটা একটু মাথায় রাখবা। তো চলো আমরা এখন তোমার সূত্রে প্রবেশ করি, সেকেন্ড টপিক। ওকে, দেখো এখানের মধ্যে আমরা এই অধ্যায় রিলেটেড যে সূত্রগুলো লাগবে এগুলো নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল দেখো, আইই সমান সমান আইবি প্লাস আইসি। আচ্ছা, এটা কি জিনিস? এখানের মধ্যে আমরা একটু আগে পড়ছিলাম ট্রানজিস্টরে কয়টা প্রান্ত থাকে? তিনটা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। একটা কি করে, এটা হচ্ছে ধরো বেজ, বি এ এস ই, বেজের অপর নাম হচ্ছে কি পিট। দেন এটা হচ্ছে কি কালেক্ট, সিও ডাবল এস টি, কালেক্ট বা সংগ্রাহক। আর এটা হচ্ছে কি নিঃসারক। আচ্ছা, তো দেখো, ধরো একটা সহজ একটা উদাহরণ দিই। ধরো এখানের মধ্যে একজনে কালেক্ট করে, ধরো একজনে কালেক্ট করে, একজন এটাকে লেবেল করে রাখে, আর এক জায়গা দিয়ে কি যায়, নিঃসারণ হয়ে যায়। ধরো এখন এখান দিয়ে ঢুকলো, এখান দিয়ে ঢুকলো, এখান দিয়ে ঢুকলো ধরো 20, এখান দিয়ে ঢুকলো 10, আর এখান থেকে বের হয়ে যাবে। তো এখন এখান দিয়ে কতটুকু বের হবে? 20 এবং 10-এর যোগফল কত হয়? 30, 30 পরিমাণ বের হবে। কিছু একটা ঢুকলো ধরো, তাহলে এখান দিয়ে হচ্ছে কালেক্ট করলো, মানে ভিতরে ঢুকাইলো, আর এদিক দিয়েও আমাদের কি লেবেল করার জন্য যতটুকু লাগে ততটুকু ঢুকাইলো, আর এদিক দিয়ে হয়েছে বের হয়েছে, নিঃসরণ হয়েছে। তো নিঃসরণ হবে কার? আগের দুইটার যোগফল অবশ্যই। সো আমি যদি এটা নিঃসারককে আমরা নিঃসারক যদি কারেন্ট দিই আই ই হয়, এটা যদি তোমার আই সি হয়, এটা যদি তোমার আই বি হয়, তাহলে আমি কি লিখতে পারি? আই ই সমান আই সি প্লাস আই বি। অর্থাৎ কি, কালেক্টরের যে প্রবাহ বা কালেক্টরের যে প্রবাহ এবং বেজের যে প্রবাহ, এই দুইটার যোগফল হচ্ছে কি আমাদের নিঃসারকের প্রবাহ। যেমন আমরা দেখো এখানে কালেক্টরের প্রবাহ কত? 20, নিঃসারকের পিটের প্রবাহ কত? 10। সো এই দুইটার প্রবাহ যোগ করে আমরা কি পাইছি? নিঃসারকের প্রবাহ 30টা পেয়েছি। সো এখান থেকে আমরা ধারণা করতে পারি কি আই ই সমান সমান আই সি প্লাস আই বি। ঠিক আছে, এই সূত্রটা হচ্ছে আমাদের কি প্রথম সূত্র। একটা আমরা হচ্ছে কি আই ই সমান আই বি প্লাস আই সি। আচ্ছা, এখন দেখো এটা কখন কাজে লাগবে। ধরো সাপোজ তোমার কোনো তোমাকে কোশ্চেনে দেওয়া আছে আই ই সমান সমান 2, আই বি সমান সমান 5, এটা একটু বেশি দিই 6। ঠিক আছে, বলছে কি আই সি কত এটা বের করো। তো আমরা সূত্রের মধ্যে জাস্ট বসাই দিব, আই এর মান বসাই দিব 6, আই বি 5 বসাই দিব, তখন এটা বিয়োগ করলে বের হয়ে যাবে, শেষ। তো এই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা কাজে লাগবে। এরপরে আমরা সম্পূর্ণ নতুন জিনিস দেখবো এখন, আলফা বিটা। আলফা সমান সমান হচ্ছে কি আই সি বাই আই ই, বিটা সমান সমান হচ্ছে কি আই সি বাই আই বি। আচ্ছা, এখন দেখো আলফা মানে কি বোঝায়? আলফা মানে হচ্ছে কি প্রবাহ বিবর্ধন গুণক। প্রবাহ বিবর্ধন গুণক, এটার কোনো একক নাই। বিটা মানে হচ্ছে কি প্রবাহ লাভ। লাভ মানে হচ্ছে গেইন, আর প্রবাহ মানে কারেন্ট, অথবা কি কারেন্ট গেইন। সো আলফা মানে কি বোঝায়, বিটা মানে কি বোঝায়, এটা বুঝলে হবে, আর ডিপলি বোঝার দরকার নেই। আলফা মানে হচ্ছে কি প্রবাহ বিবর্ধন গুণক, বিটা মানে হচ্ছে কি প্রবাহ লাভ বা কারেন্ট গেইন। এই দুইটা জিনিস আমরা একটু জানবো। আচ্ছা, জানলাম। এখন দেখো আলফা সমান সমান কি আইসি বাই আইই। সূত্র আইসি মানে আমরা একটু আগে পড়ছিলাম, সি মানে কি বোঝায়? কালেক্টর। কালেক্টরের প্রবাহ, এমিটারের প্রবাহ। যখন তুমি কালেক্টরের প্রবাহ আর এমিটারের প্রবাহ ভাগ করে দেবো, তখন তুমি কি পেয়ে যাবে? আলফা পেয়ে যাবে। আর বিটা ইজ ইকুয়াল টু কি আইসি বাই আইবি। তো এগুলো সম্পর্কে আশা করি জানো। তো এটা মনে রাখার জন্য আমি একটা ছন্দের মতো মনে রাখি। ধরো সাপোজ ধরো একজন সহজ সরল মানুষ, ধরো একটা অনুষ্ঠানে তুমি সবাই দাওয়াত দিছো, এখন একজন তুমি গুরুত্ব দাও নাই, ধরো তুমি আসতে বলো নাই, একটা পাগল টাইপের মানুষ আর কি। এখন সে চলে আসছে, আইসা বলতেছে আমি আসছি। তারপরে আমি মনে মনে করতেছি কি বলদ আসছে, আসবে। দেখো আমি আসছি, আমি মানে বুঝে কি আলফা, আই আসছি মানে কি আসছি, আই ই আসছি, আমি আসছি। তো এটা দিয়ে আমি এটা মনে রাখি, কারণ এখানের মধ্যে অনেকগুলো সূত্র তো প্রায় তোমার
14-15টা সূত্র, তো এটা মনে রাখতে একটু কষ্ট হয়। সো এই সূত্রটা একটু এই ছন্দটা দিয়ে মনে রাখবো যে কি আলফা ইজ ইকুয়াল টু আইসি বাই আই। এটা কেমন মনে রাখবো? আমি আর সি, আমি মানে আলফা, আই আইসি বাই আই মানে কি আইসি, আইসি আর সি। তারপর হচ্ছে কি বলদ আসছে আসবে, তো এটা আমি মনে মনে বলছি। বলদ মানে কি বিটা, আসছে মানে কি আইসি, আসবে মানে কি আই বি। বলদ আসছে আসবে, তো এটা দিয়েও তুমি বিটার সূত্রটা মনে রাখতে পারো। আর আলফার সূত্র হচ্ছে কি আমি আসছি, এটা দিয়ে মনে রাখতে পারো। তুমি ডিরেক্ট মনে রাখলে মনে রাখতে পারো, জাস্ট আমি ছন্দটা বলে দিলাম আর কি, অনেকের মজা লাগে এটা, সো আমি সেই হিসেবে বললাম। ওকে, এই দুইটা সূত্র আমরা একটু মনে রাখবো। এরপর হচ্ছে তোমার ধরো তোমার আলফার মান দিয়ে দিচ্ছে, বিটা বের করতে বলছে, তখন আমাদের এই সূত্রটা লাগবে বিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা। তারপরে ধরো বিটার মান দিয়ে দিচ্ছে, আলফার মান বের করতে বলবে, তখন আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা। আচ্ছা, এখন দেখো আমরা একটু আগে শিখছিলাম এখানের মধ্যে যে চিত্রটা ছিল, এখানের মধ্যে যে চিত্রটা ছিল এখানের মধ্যে ইনপুট একটা ভোল্টেজ দিতাম, আউটপুট একটা ভোল্টেজ পাইতাম। সো ভোল্টেজের সূত্র আছে ভি আই, মানে ইনপুটের ভোল্টেজ বের করার সূত্র হচ্ছে কি আই আই ইন্টু আর আই। আমরা যে ছোটোকালে ওহমের সূত্র শিখছিলাম ভি সমান সমান আই আর। সো ওখানে জাস্ট এখানে ভি এর জায়গায় ভিও, আই এর জায়গায় আইও, আর এর জায়গায় আরও। আর ইনপুটের ক্ষেত্রে কি আই, আউটপুটের ক্ষেত্রে ও, ইনপুটের ক্ষেত্রে কি আই। আশা করছি এই দুটো সূত্র বুঝতে পারছো। এবার হচ্ছে কি জিভি, মোস্ট ইম্পর্টেন্ট টার্ম। জিভি মানে হচ্ছে কি ভোল্টেজ গেইন। আচ্ছা, ভোল্টেজ গেইন কি জিনিস? ধরো এখানে যে আমি একটু উদাহরণ দিয়েছিলাম, এখানে একটু কিছু উদাহরণ দিয়েছিলাম, ধরো এখানে আমি 20 ভোল্ট দিছি, এখানে পাইছি কত 100 ভোল্ট, ঠিক আছে? এখন এখন যদি ধরো তোমাকে আমি আস্ক করি যে কত ভোল্ট বৃদ্ধি পাইছে এখানে বা কত ভোল্ট বাড়ছে, এটা কেমনে বের করবো? 100/20, তাহলে কত হবে 5। তাহলে 5 মানে 5 গুণ বাড়ছে, আমি যতটুকু দিছি তার 5 গুণ বৃদ্ধি পাইছে। এখন কোশ্চেনে আসবে কতটুকু বৃদ্ধি পাইছে, এটাতে বলা হয় এই যে 5 বের করছি, এটা হচ্ছে কিসের মান? জিভি এর মান, মানে কারেন্ট গেইন কত, সরি ভোল্টেজ গেইন, কতটুকু ভোল্টেজ আমি গেইন করেছি। আচ্ছা, তাহলে জিভি মানে বোঝায় কি ভোল্টেজ গেইন, কতটুকু ভোল্টেজ আমি লাভ করছি। তো এটা সূত্র কি ভিও বাই আইও, মানে আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ। একটু আগে আমরা যে করছিলাম 100/20 করছিলাম, 100 ছিল কি আউটপুট ভোল্টেজ, 20 ছিল কি ইনপুট ভোল্টেজ। এই দুটো ভাগ করলে আমাদের কি পেয়ে গেছি? জিভি এর মানটা পেয়ে গেছি। আচ্ছা, এরপরে দেখো তো এখানের মধ্যে পরীক্ষায় যখন কোশ্চেন আসবে, পরীক্ষা তো ডিরেক্টলি ভিও এবং ভিআই দেওয়া থাকবে না, তো এগুলো দেওয়া থাকবে, এগুলো থেকে তুমি ভিও বের করবা, ভিআই বের করবা, তারপর এখানে মান বসাবা। আরেকটা জিনিস হচ্ছে এখানে একটা নোট মান রাখবো, যদি জিভি এর মান 1 থেকে বড় হয় তাহলে এটা কি হিসেবে কাজ করবে? বিবর্ধক হিসেবে কাজ করবে। বিবর্ধক কি মানে এটা আমাদের আসলে কি কাজ করবে কিনা, যে কতটুকু দিছি আমি এর থেকে তোমার বাড়াবে কিনা, ধর আমি 10 দিলে 20 করবে কিনা, আমাদের বাড়ানোর সক্ষম কিনা, এটা কত হতে হবে? 1 থেকে বেশি হতে হবে। জিভি এর মান 1 থেকে বেশি হয় তাহলে এটা কি আমাদের ভোল্টেজটা বৃদ্ধি করতে সক্ষম, এটা আমি বুঝবো, মানে জিভি বিবর্ধক হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপর হচ্ছে ওই আমি তো একটু আগে বলছিলাম যে আর ও মানে আর এল, আর এল মানে কি গতীয় রোধ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যদি তোমার ডিরেক্ট বিটার মান দেওয়া থাকে, বিটা মানে কি পড়ছিলাম? প্রবাহ লাভ বা কারেন্ট গেইন। যদি এটা দেওয়া থাকে আর আর এল এবং আর আই দেওয়া থাকে, আর আই মানে কি ইনপুট রোধ, আর এল মানে কি লোড রোধ, আর আর এল আর আর ও সেম জিনিস। ওকে, যদি এই জিনিসটা দেওয়া থাকে তাহলে তুমি কি জিভি এর মান সরাসরি বের করতে পারো। আমরা একটু পরে অঙ্ক করব, অঙ্ক দেখলে বুঝবা যে কীভাবে হয়। আচ্ছা, এরপরে দেখো সূত্রের অভাব নাই, সূত্র আরও আছে। দেখো এখানের মধ্যে পি, পি মানে কি ক্ষমতা বা পাওয়ার। আচ্ছা, পি সমান সমান কি ক্ষমতা। এখন দেখো পি ও মানে কি বলো বলো তো? আউটপুট ক্ষমতা। আর পিআই মানে কি ইনপুট ক্ষমতা। এখন এখানের মধ্যে কারেন্ট আছে, ভোল্টেজ আছে, এখানের মধ্যে আমাদের মধ্যে এই যে কারেন্ট আছে, ভোল্টেজ আছে, রোধ আছে, তো অবশ্যই এখানের মধ্যে কি থাকবে? ক্ষমতা থাকবে, কত ক্ষমতার কাজ করতে পারে। এখানে কি ক্ষমতা একটু কম হবে, এখানে ক্ষমতা একটু বেশি হবে, ঠিক আছে? এগুলো একটু ঠান্ডা মাথায়, তাহলে অবশ্যই যেহেতু আমাদের এখানের মধ্যে এই তিনটে আছে, অবশ্যই ক্ষমতা থাকবে। তো একই রকমভাবে এখানে যেমন ইনপুট আউটপুট, ইনপুট ক্ষমতা আউটপুট ক্ষমতা, ঠিক আছে? আশা করছি বুঝছো যে কোথায় কি হবে। আচ্ছা, ইনপুট ক্ষমতা বের করে এখন আমরা ক্ষমতার সূত্র জানি কি দুইটা হয়, একটা হচ্ছে কি পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, আরটা হচ্ছে কি পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এই দুটো হচ্ছে কি আমাদের ক্ষমতা নির্ণয়ের সূত্র।
যদি আই এবং আর দেওয়া থাকে তাহলে এটা ব্যবহার করব, যদি ভি এবং আর দেওয়া থাকে তাহলে এটা ব্যবহার করব। এখন দেখো, এখন যদি আমাদের ইনপুটের ক্ষেত্রে হয় জাস্ট এখানের মধ্যে কি পিও হবে, আইও, সরি আউটপুটের ক্ষেত্রে হলে কি পিও আইও আরও, আর ইনপুটের ক্ষেত্রে কি পিআই আইআই আর আই, আর সব সেম, এখানে আর স্কোয়ার হবে না। আচ্ছা, তো একই রকম যদি এই সূত্রটা আমি বানাই, এটা মেইন সূত্র হচ্ছে কি পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে আমি কি লিখতে পারি পি ও ইজ ইকুয়াল টু ভি ও স্কোয়ার বাই আর ও, অথবা কি পি আই ইজ ইকুয়াল টু ভি আই স্কোয়ার বাই আর আই। আশা করছি বুঝতে পারছো। জাস্ট ইনপুটের ক্ষেত্রে ইনপুট, আউটপুটের ক্ষেত্রে আউটপুট। আর একটু ধৈর্য ধরে একটু শোনো, আর দুইটা সূত্র আছে, তারপর আমরা ম্যাথে প্রবেশ করলে মজা লাগবে। ওকে, এরপর দেখো জিপি। জিপি মানে কি, আগে ছিল কি জিভি, জিভি মানে ছিল কি ভোল্টেজ গেইন, এখন হবে কি পাওয়ার গেইন। যদি বলো পাওয়ার গেইন বের করো, আগে ছিল কি জিভি সমান কি ভি ও বাই ভি আই, এখন হবে কি পি ও বাই পি আই। তো ও ও লিখতে পারো, সমস্যা নেই। জিভি সমান পি ও বাই পি আই, মানে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। এটা বের করলে আমরা কি পেয়ে যাব, জিপি মানে পাওয়ার গেইনটা পেয়ে যাব। আর জিপি পাওয়ার গেইন আরেকটা সূত্র হচ্ছে কি, যদি বিটা দেওয়া থাকে তাহলে বিটা স্কোয়ার ইন্টু আর এল বাই আর আই। তো এই দুটো সূত্র প্রায় কাছাকাছি এখানে, এই দুটোর সাথে আশা করছি তোমরা রিলেট করতে পারবে, 7 এবং 8-এর সাথে সাথে কাছাকাছি। ওকে, ওকে, আর কিছু আমরা এখন ম্যাথে প্রবেশ করার আগে একটু নোট কিছু মনে রাখবো। সাপোজ যদি মাইক্রো এম্পিয়ারে দেওয়া থাকে কারেন্ট, তাহলে আমরা এটাকে তোমার শুধু এম্পিয়ারে নিতে হলে কি 10⁻6 দিয়ে গুণ দিতে হবে। যদি মিলি এম্পিয়ারে থাকে তাহলে তোমার 10⁻3 দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, এরপর একটা জিনিস মনে রাখবা, যার বিটা বেশি সেটা বিবর্ধক হিসেবে বেশি উপযোগী হবে, সেটা বিবর্ধক হিসেবে বেশি উপযোগী। বিবর্ধক কি, আমি তো একটু বলছিলাম যে বাড়ানোর ক্ষমতা। ধরো আগে যে ভোল্টেজ থাকে 20, পরে ভোল্টেজ করছে 100, সো এটা বাড়াইছে, ঠিক আছে। তো যার বাড়ানোর ক্ষমতা তত বেশি, যেমন এটা কত গুণ বাড়াইছিল, 20 থেকে 100-তে কত গুণ বাড়াইছিল, 5 গুণ। সো আমি যদি 20 থেকে 200 করতো তাহলে 10 গুণ বাড়াইতো, সো তার বাড়ানোর ক্ষমতা বেশি। এটা কীভাবে বুঝবো, যার বিটার মান বেশি সেটা কি বেশি বিবর্ধক হিসাবে উপযোগী। আচ্ছা, এবার আমরা কিছু ম্যাথে প্রবেশ করি, অনেকক্ষণ আমরা ফালতু পড়া পড়লাম। এখন দেখো, আশা করছি এবার ভালো লাগবে। আচ্ছা, সূত্রগুলো এবার ঠান্ডা মাথায় এগুলো একটু নোট করে আয়ত্ত করে নেবা ম্যাথগুলো করার আগে, ঠিক আছে। আমি দেখো এবার অঙ্কগুলো একটু মানে কীভাবে ধরবো একটু বলি। সাপোজ তোমার কোশ্চেন থেকে বুঝলে কি আইইর মান হচ্ছে কত 5 মিলি অ্যাম্পিয়ার, আইবি কত 25 মাইক্রো অ্যাম্পিয়ার। বলছে কি প্রবাহ বিবর্ধন বের করতে। প্রবাহ বিবর্ধনটা কি দ্বারা প্রকাশ করা হয়, আমরা একটু পড়ছিলাম। প্রবাহ বিবর্ধন বের করা কি আলফা দ্বারা। আচ্ছা, আলফা সূত্র কি, আলফা আমি আর সি মানে আইসি বাই আইই। এখন দেখো এই সূত্রের মধ্যে আমাদের কি লাগবে, আইসি লাগবে, আইই লাগবে, কিন্তু দেওয়া আছে কি আইই এবং আইবি। সো আমরা এখন আইসির মানটা আমাদের বের করা লাগবে। আমরা আরেকটা সূত্র শিখছিলাম কি আইই সমান, এই সূত্র শিখছি, এখান থেকে আমরা এখন আইসি এর মানটা বের করব, ঠিক আছে। আচ্ছা, এখানের মধ্যে এটা কিসে দেওয়া আছে মিলি অ্যাম্পিয়ার, এটা কিসে দেওয়া আছে মাইক্রো অ্যাম্পিয়ার। সো এখানের মধ্যে তাহলে আই এর মান হবে কত 5 ইন্টু 10⁻³ এটা এখন করতে হবে 25 ইন্টু 10⁻6। এটা করে আমরা আইসি এর একটা মান পাবো, এখন করছি না, সময় নষ্ট হবে। সো আইসি এর মান পাবো আর আই এর মানটা এখানে বসাই দিব। আইসি এর মানটা এখানে যেটা পাইছি, আর আই এর মানটা কত 5 ইন্টু 10⁻³ এখানে এটা বসিয়ে দিব। তারপর আমরা একটা মান পাবো যেটা কোনো একক থাকবে না। এটা হচ্ছে কি আমাদের প্রবাহ বিবর্ধন। তো এই কোশ্চেনটা অনেক বেশি আসে, এটা তুমি দেখবে যে গাইড খুললে এই কোশ্চেনটা পাবা। আশা করছি বুঝতে পারছো। এখানে দুইটা সূত্র ইউজ করছে, আগে তুমি আইসি বের করবা, ওই আইসি এর মানটা এখানে আলফার মধ্যে বসিয়ে দিবে, আশা করি পেরে যাওয়া। এরপর আসতেছি সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে কি বলছে, আইসি সমান সমান 6 এমএ মিলি অ্যাম্পিয়ার, আই সমান সমান 2 মিলি অ্যাম্পিয়ার। বলছে কি কারেন্ট গেইন কত। কারেন্ট গেইন মানে কি আমরা পড়ছিলাম, কারেন্ট গেইন মানে হচ্ছে কি বিটা। বিটা সমান সমান কি বলদ আসছে আসবে, মানে আইসি বাই আইবি। এখন আমাদের কি কি দেওয়া আছে, আইসি দেওয়া আছে, আইই দেওয়া আছে 6 গুণ 10⁻³ 2 গুণ 10⁻³। আমাদের বের করতে হবে কি আইবি লাগবে আমাদের এই কোশ্চেনের মধ্যে। তো একই রকম ভাবে আমরা কি লিখতে পারি আই সমান সমান আইবি প্লাস আইসি মানটা বসিয়ে দিবা। ঠিক আছে, দেন এখানে একটা মান বের হবে
তো এখানে আইসি এর মান বসাবো 6 × 10⁻³ অ্যাম্পিয়ার, আর এখানে যে মানটা আসছে ওটা বসিয়ে দিবা, এখানে একটা বিটের মান বের হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিটের মান কি কারেন্ট গেইন। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আসছে তোমার প্রশ্ন নাম্বার 3। দেওয়া আছে কিসের মান? আলফার মান। বের করতে হবে কিসের মান? বিটের মান। তো আমরা একটু আগে সূত্র জানি, আমরা শুধু আলফার মান দেওয়া থাকলে বিটের একটা সূত্র আছে, বিটা সমান, দেখো আমাদের দুইটা সূত্র ছিল এখানে। দেখো আমাদের এখানে দুইটা সূত্র ছিল, যে আলফা সমান বিটা বাই 1 + বিটা, বিটা সমান সমান আলফা বাই 1 - আলফা। মানে আলফার মান দেওয়া থাকলে বিটের মান বের করার সূত্র, আর বিটের মান দেওয়া থাকলে আলফার মান বের করার সূত্র। সো এখানের মধ্যে হবে কি, দেখো বিটা সমান আলফা বাই 1 - আলফা, তাহলে কি হবে 0.96, 1 - 0.96 করলে আমরা বিটের মান পেয়ে যাব। ঠিক আছে, তো দেখো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। প্রশ্ন নম্বর 4, বিটের মান দেওয়া আছে, আর এল দেওয়া আছে, আর আই দেওয়া আছে, বলছে কি জিভি কত। এখন দেখো এখানে জিভির একটা সূত্র, দুটো সূত্র আছে, একটা হচ্ছে কি বিটা ইন্টু আর এল বাই আর আই। সো আমরা ডিরেক্ট এই সূত্রটা বসিয়ে দিতে পারবো, জিভি সমান সমান বিটা ইন্টু আর এল বাই আর আই। ঠিক আছে, 25 গুণ 5000 ডিভাইডেড বাই 500, এটা করলে তুমি কি জিভি এর মান পেয়ে যাবে। ধরো জিভি এর মান, আচ্ছা এটা তো বের করতে হবে, কত হবে, 250 হবে। সো 250 বের হয়েছে, শেষ। জিবি এর কোনো কি একক নাই। আশা করছি বুঝতে পারছো, জিবি বের করে ফেলছি। এবার নেক্সট কোশ্চেনে যাই। দেখো এটা একটু বড় কোশ্চেন, এখানের মধ্যে কি কি দেওয়া আছে, এখানে আইসি দেওয়া আছে, আইবি দেওয়া আছে, আর এল আর আই দেওয়া আছে, বলছে কি বিবর্ধক হিসেবে ব্যবহার করা যাবে কিনা। তো আমরা যখন সূত্র শিখছি ওখানে একটা জিনিস শিখছিলাম যে কি, জিবি এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে বিবর্ধক হিসেবে ব্যবহার করা যাবে। তো আমরা আমাদের টার্গেট কি জিবি বের করা। ওকে, যে জিবি বের করার জন্য আমাদের একটা সূত্র ছিল কি, জিবি সমান সমান ভি ও বাই আই, ভি আই। ভিও এর সূত্র কি, আই স্কোয়ার, এটা ভি আই এর সূত্র কি, ঠিক আছে। এখন এখন বলতে পারো যে আই, হ্যাঁ এখানে তো আই ও নাই, তারপরে আছে আর ও নাই, তারপরে এখানে আই আই নাই, আর আর আই আছে, আর আই আছে কিন্তু আই আই নেই। সো আমাদের একটু, আমরা যখন বেসিক পড়তেছিলাম তখন আমরা জানি কি, দেখো তখন এই দেখো এখানে আইসি সমান সমান কি পড়ছিলাম, আই ও, তারপরে কি আইবি সমান সমান কি আই আই, যেটা আইও ওটা হচ্ছে কি আইসি। কিন্তু আমাদের ওখানে দেখো আই ও কিন্তু দেওয়া না, কিন্তু আইসি দেওয়া আছে। আই আই কিন্তু দেওয়া না, কি দেওয়া আছে, আই বি দেওয়া আছে। আর ও কিন্তু দেওয়া নাই, কিন্তু আর এলটা দেওয়া আছে। সো এখান থেকে আমরা একটু লিখবো, কোথায়, এখানে। আচ্ছা, তো এখানের মধ্যে আমরা আইসি, এখানে আইসির পরিবর্তে কি লিখতে পারি, লিখতে পারি আইসির পরিবর্তে লিখতে পারি কি আই ও। আচ্ছা, আই ও, তাহলে এটা মানে কি আই ও, এটা মানে কি আই আই, এটা মানে হচ্ছে কি আর ও, আর আই তো দেওয়াই আছে। সো আমি ডিরেক্ট এখান থেকে মানটা বসিয়ে দিই। আশা করছি বুঝতে পারছো। আই ও মানে কি আইসি, তাহলে আছে কত, 1 লিখছে 1.47 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার ইন্টু আর ও। আর ও মানে কি, এটা 5000, এটা করলে একটা বের হবে। দেন হচ্ছে আই আই মানে হচ্ছে তোমার আই বি। সো এখানের মধ্যে এটা বসাবো আই বি স্কোয়ার ইন্টু, সরি এটা ডিরেক্ট বসিয়ে দিই, আশা করি বুঝতে তো পারছো। 0.03 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার ইন্টু 500, এটা করলে একটা বের হয়েছে। সো আমরা ভিও পেয়ে গেছি, ভিআই পেয়ে গেছি। এবার আমাদের বের করতে হবে কি জিভি, ভিও এর মান বসাবো, ভিআই এর মান বসাবো, উত্তর হবে 490, এরকম কিছু একটা হবে। সেটা আমি আগে লিখে রাখছিলাম, এটা তোমাদের বোর্ড কোশ্চেনই আর কি। যাই হোক, এখন আমাদের প্রশ্ন কি ছিল, বিবর্ধক হিসেবে ব্যবহার করা যাবে কিনা।
আমরা জানি কি জিভি এর মান যদি 1 থেকে বেশি হয় তাহলে বিবর্ধক হিসেবে ব্যবহার করা যাবে। এখন আমাদের যে জিবিটা বেড়েছে এটা অবশ্যই কি 1 থেকে বড়, অর্থাৎ কি বিবর্ধক হিসেবে ব্যবহার করা জয়াকার বয়াকার যাবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো একটা সহজ কোশ্চেন, এটা হচ্ছে কি পি আউটপুট মানে কি আউটপুট পাওয়ার, মানে তোমার ক্ষমতা, আউটপুট পাওয়ার দেওয়া আছে কত 5 ওয়াট, আর আর এলটা দেওয়া আছে, বলছে কি আইসি কতটা বের করতে। আচ্ছা এখানে একটা ট্রিকি একটা কোশ্চেন দেখো, তো দেখো এখানের মধ্যে মানে আমাদের পি আউট এই সূত্রটা ব্যবহার করতে হবে। পি ও সমান আমরা সূত্র দেখছিলাম যে আই স্কোয়ার আর, দেখো পিও ইজ ইকুয়াল টু আই ও স্কোয়ার ইন্টু আর ও। আচ্ছা এই সূত্রটা আমরা এখানে ইউজ করবো, আই ও স্কোয়ার ইন্টু আর ও। আচ্ছা এখন আমাদের এখানে বের করতে, এখন দেখো আই ও নয় আর ও নয়, তো আমি বারবার একই কথা বলছি যে আই ও মানে আইসি, আর এল মানে আর ও। সো আমাদের এখানে হবে কি আইসি স্কোয়ার ইন্টু আর এল, পিও দেওয়া আছে কি পিও আর এল, বের করতে হবে কি আইসি। সো আমাদের, আমি যদি এটা এভাবে লিখি 5/3000, এটা করলে কি আমাদের আইসি এর মানটা বের হবে, আইসি এর মান এত অ্যাম্পিয়ার। তো আমি এখানে লিখে রাখছি এটা বোর্ড কোশ্চেন থেকে আসছে, এটা কত 0.041 বের হবে উত্তর 0.041। সো আমি সবগুলা তোমার সূত্রেরই একটা একটা ম্যাথ করানো ট্রাই করছিলাম, তারপরে দেখবো যে গাইড খুলে দেখবো তুমি যদি সূত্র এখানে মোট কয়টা আছে 12 থেকে 14টার মতো, ঠিক আছে সূত্রগুলো 11টার মতো। এই সূত্রগুলো একটু ভালো করে আয়ত্ত করবা, কোনটাকে কি বলে একটু মনে রাখবা। সূত্রগুলো যে আহামরি কঠিন অমন না, ওটা মনে রাখবা, তাহলে তোমার যে কোনো কোশ্চেন তোমার আর ওই বেসিকগুলো মনে রাখবা কোনটাকে কি বলে, তাহলে যে কোনো কোশ্চেন তোমার পারতে সুবিধা হবে। আরেকটা জিনিস আসছে তোমার ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে, গতীয় রোধ। গতীয় রোধ, গতীয় রোধ যদি বের করতে বলে, গতীয় রোধের সূত্র হচ্ছে কি ডেল ভি বাই ডেল আই। ডেল ভি মানে হচ্ছে কি ভোল্টেজের পরিবর্তন, ডেল আই মানে কি প্রবাহের পরিবর্তন, আর আর মানে কি বোঝায় গতীয় রোধ। ধরো তোমার এখানে একটা এরকম একটা কোশ্চেনের চিত্র দিয়ে দিচ্ছে, ধরো একটা বোর্ড কোশ্চেন চিত্র দিয়ে দিছে, তো এখানের মধ্যে একটা গ্রাফ, এটা এদিকে দেওয়া আছে ভোল্টেজ, এটাতে দেওয়া আছে কি কারেন্ট। আচ্ছা এখন দেখো বলছে কি এ বি অংশ গতীয় রোধ নির্ণয় করো, মানে এ থেকে বিতে গেছে, এটার মধ্যে গতীয় রোধ কত। এখন দেখো এখানে গতীয় রোধ অবশ্যই, এখানে ভোল্টেজের কতটুকু পরিবর্তন হয়েছে 0.5 থেকে 0.8 হয়েছে। সো আমাদের ডেল ভি কেটা কি হবে ভোল্টেজের পরিবর্তন 0.8 মাইনাস 0.5, ঠিক আছে মানে কতটুকু পরিবর্তিত হয়েছে, তাহলে কত 0.3। ডেল আই কতটুকু হবে, ডেল আই হবে তোমার 10 থেকে 20 গেছে, তাহলে কত হবে 20 বিয়োগ 10, তাহলে কত হবে 10 মিলি অ্যাম্পিয়ার। বের করতে হবে কি আর, অবশ্যই মিলি অ্যাম্পিয়ারে কি অ্যাম্পিয়ারে নিতে হবে, আর ইজ ইকুয়াল টু কি ডেল ভি বাই ডেল আই, ডেল ভি কত 0.3, ডেল আই কত 10 ইন্টু 10⁻3। এটা বের করলে কি আমাদের আর মানে গতীয় রোধটা বের হয়ে যাবে। জাস্ট এটা মনে রাখলে হবে, আহামরি তোমার অত বেশি মনে না রাখলেও হবে, তোমার জাস্ট এইভাবে কোশ্চেনের মধ্যে বেশি কোশ্চেন আসে না, অল্প কিছু কোশ্চেন আসছে ওখানের মধ্যে এভাবে তোমার দুইটা ভোল্টেজ দেওয়া থাকবে, দুইটা কারেন্ট দেওয়া থাকবে, বলবে যে গতীয় রোধ বের করো। তুমি জাস্ট কী করবা, ওই দুটো ভোল্টেজের পরিবর্তন মানে কতটুকু পার্থক্যটা বের করবা, কারেন্টের পার্থক্য বের করবা, তারপরে সূত্রের মধ্যে বসিয়ে দিবা, আশা করছি পেরে যাবে। এটা হচ্ছে কি আমাদের ডেল আর নির্ণয়, গতীয় রোধ নির্ণয় সূত্র, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল যে পার্টটা, আশা করছি যে কোনো একেবারে 25 থেকে একেবারে 17 বা সাল পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে সবগুলোই মোটামুটি আয়ত্ত করতে পারবে এবং সলভ করতে পারবে, ঠিক আছে। আর এখানে আর আলাদা করে বাড়ির কাজ দিচ্ছি না, তুমি গাইডের থেকে তুমি এবার গাইড খুলে সূত্রগুলো সামনে নিবা, এই জিনিসটা সামনে নিবা, গাইড থেকে তুমি যে কোনো তোমার গাইডে যতগুলো আছে যে কোনো 10-12টা করে ম্যাথ সলভ করবা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।